গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ প্রীতম স্যার চলে এসেছে তোমাদের জন্য একটা নতুন সিরিজ নিয়ে। এই সিরিজটা হচ্ছে ক্যাম্পাসিং রিলেটেড, তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া। কারণ অনেকেই আমাকে অনেক স্টুডেন্ট বলেছো যে স্যার ডিপ্লোমা হোক বা বিটেক হোক, প্রত্যেকটা বড় যে এমএনসি কোম্পানি আছে তাদের এক্সাম ক্রাইটেরিয়া কি এবং তাদের জন্য আমার কি কি কোয়ালিফিকেশানে কতটা মার্কস আর কি কি থাকা উচিত, যাতে কিনা আমি ওই বড় বড় এমএনসি কোম্পানিতে জব করতে পারি। তা চলো আজকে দেখে নেওয়া যাক একটা বড় এমএনসি কোম্পানির ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করবো এবং সেখানে সমস্ত ক্রাইটেরিয়া কি আছে না আছে এগুলো দেখব। তো তোমরা ইতিমধ্যেই জানো যে ইন্ডিয়ার সমস্ত বা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত বড় বড় কোম্পানির মধ্যে একটা বড় এমএনসি কোম্পানি হচ্ছে আমাদের টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টিসিএস, যেটাকে অনেক সময় অনেক লোকে বলে থাকে যে গভর্নমেন্ট জবের ইকুইভ্যালেন্ট। তো কেন সেটাকে গভর্নমেন্ট জবের ইকুইভ্যালেন্ট বলা হয়, কেন এই কোম্পানি থেকে তুমি তোমার কেরিয়ারকে স্টার্ট করতে পারো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই সেশনের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো এবং এই সেশনটাকে আরও ইন্টারেস্টিং করবো ডে বাই ডে। আরও অনেক ইনফরমেশান দেবো যে ইনফরমেশানগুলো স্টুডেন্টরা জানে না। ঠিক আছে, যে ইনফরমেশানগুলো পেলে এখন থেকেই তারা তাদের প্রস্তুতিটাকে সেইভাবে তৈরি করতে পারে বা নিতে থাকতে পারে, যাতে কিনা তারা আফটার বিটেক বা আফটার ডিপ্লোমা গিয়ে সেই সমস্ত বড় বড় কোম্পানিতে নিজের নাম নথিভুক্ত করতে পারে এবং সেখানে একটা এমপ্লয়ি হিসাবে, সেখানে একটা আইটি ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করতে পারে। তো চলো দেখা যাক আজকে সেশনের প্রথম আমরা দেখব যে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সম্বন্ধে। এক সেকেন্ড, তার আগে আমরা একটা কাজ করে নিই, আমরা ওপেন বোর্ডটা খুলে নিই, যদি কিছু লেখার দরকার হয় আমি সেখানে লিখতে থাকবো। তো চলো, তো দেখতেই পাচ্ছ হাউ টু গেট জব ইন টিসিএস। তো টিসিএস এ আমরা জব পাবো কি করে? টাটা কনসালটেন্সি সার্ভিসেস যার বর্তমানে এমপ্লয়ি সংখ্যা, আমার এটা কাজ করছে না, এক সেকেন্ড দাঁড়াও তোমরা, আমি তোমাদেরকে বলছি, সিস্টেম একটু প্রবলেম করছে, সরি। তো টাসা তো তো টাটা কনসালটেন্সি সার্ভিসেস, যেটার বর্তমানে এমপ্লয়ি সংখ্যা 6 লাখেরও বেশি, 6 lakhs প্লাস, ওয়ার্ল্ড ওয়াইড 6 lakhs-এরও বেশি। এখানে আমাদের বিভিন্ন ধরনের ফ্রেশার্স বলো, এক্সপিরিয়েন্স বলো, সব মিলিয়ে 6 লাখের উপরে আমাদের টোটাল এমপ্লয়ি স্ট্রেংথ। এবং এটার সব থেকে বড় যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এখানে তোমাকে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দেওয়া হবে, সবাই তোমাকে সাহায্য করবে তোমার কেরিয়ারের গ্রোথের জন্য। এটা একটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এখানে তোমার ওয়ার্ক প্রেশার আছে, বলবো না নেই, প্রত্যেকটা প্রজেক্টে ডিফারেন্ট প্রজেক্টে ওয়ার্ক প্রেশার ডিফারেন্ট, কিন্তু এখানে তুমি যে এনভায়রনমেন্টটা পাবে সেই এনভায়রনমেন্টটা লাইক তোমার ফ্যামিলির মতো, সবাই তোমাকে সাপোর্ট করছে তোমার গ্রোথের জন্য, তারা এগিয়ে আসছে, তারা তোমাকে পুশ করছে যে তুমি এটা করো, এটা করলে তোমার কেরিয়ারে বেটার হবে। এই জন্য কিন্তু তোমরা এই টিসিএস থেকে তোমাদের কেরিয়ার স্টার্ট করতে পারো। ঠিক আছে, খুবই একটা ভালো কোম্পানি, এমএনসি কোম্পানি, যার মার্কেট ক্যাপও অনেক বেশি এবং লিডিং যতগুলো কোম্পানি আছে সমস্ত কোম্পানি 1 থেকে 10-এর মধ্যে, যদি ইন্ডিয়ার টপ 10 কোম্পানিগুলো বলো তাহলে 1 থেকে 10ও বলবো না, 1 থেকে 3 অথবা 1 থেকে 4-এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা নাম দেখতে পাবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ঠিক আছে, তো চলো এখানে দেখা যাক যে এখানে জব করতে হলে কি কি রোল আছে কি কি না আছে। যারা কিনা তোমার বিটেক, যারা কিনা বিটেক ব্যাচেলর অফ টেকনোলজি পাস করবে তাদের জন্য আমাদের সাধারণত 3টে বেসিক্যালি জব রোল বেরোয়। একটা হয় হচ্ছে নিনজা, একটা হচ্ছে ডিজিটাল, আর একটা হচ্ছে প্রাইম, যেটা কিনা এখন নতুন স্টার্ট করেছে, আগে ছিল না। তো স্যার এই নিনজা ডিজিটাল প্রাইমের ব্যাপারটা কি, সেগুলো আমরা ধীরে ধীরে ডে বাই ডে আমাদের বিভিন্ন ধরনের সেশনের মাধ্যমে জানবো। তো তো যেটা দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে আমরা আগে এটা জেনে নিই যে, আচ্ছা আগে এইটুকুনি একটু জায়গাটায় বলে নিই যে নিনজাতে যে প্যাকেজটা তোমাদের দেওয়া হয় সেটা হয় হচ্ছে 3.362 3.5 LPA, যেটা ডিজিটালের জন্য দেওয়া হয় সেটা 7 to 7.5 LPA, আর যেটা প্রাইমে দেওয়া হয় সেটা হচ্ছে 9 LPA। তো বেসিক্যালি 3টে রোল আছে এবং 3টে রোলের জন্য একটাই এক্সাম, কিন্তু সেখানে কিছু আলাদা আলাদা সেকশন আছে, সেই সেকশনের উপরে বেস করে আমরা কিন্তু 3টে রোলে হায়ার করে থাকি, নিনজা ডিজিটাল প্রাইম। তো যেটা আমরা আসছি আলোচনায় সেটা হচ্ছে যে টিসিএস এর সিলেকশন প্রসিডিওর ফ্রেশার্সের জন্য কি। দেখো টিসিএস এর বেসিক্যালি তোমাদের 2টো রাউন্ড হয়,
এইচআর রাউন্ডের আগে একটা হচ্ছে টেকনিক্যাল রাউন্ড আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল রাউন্ড। এই দুটো রাউন্ড কাদের জন্য হয়? যারা কিনা 0 to 2 years এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে। মানে ধরো তোমার এক্সপিরিয়েন্স 0, অথবা একদম স্টার্ট করছো নতুন, বা তুমি অন্য কোনো স্টার্ট আপ কোম্পানি বা ছোটোখাটো কোম্পানিতে করেছো, তোমার এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স, তুমি টিসিএসে আসতে চাইছো, সেই ক্ষেত্রে তোমাকে দুটো টেস্ট দিতে হবে। একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল ইন্টারভিউ। তো এছাড়া যদি তার থেকে বেশি এক্সপিরিয়েন্সের হয়, স্যার যদি কাউ 3 বছর 4 বছর 5 বছর এক্সপিরিয়েন্স করলো কোনো একটা ছোটো কোম্পানিতে, তারপরে কি আমি টিসিএসে জব করতে পারি? ডেফিনেটলি জব করতে পারো। সেই ক্ষেত্রে তোমার এখানে টেকনিক্যাল বা ম্যানেজারিয়াল যে ইন্টারভিউটা আছে, যেটা কিনা রিটেন টেস্টটা আছে, সেই রিটেন টেস্টটা হয় না তোমার জন্য। শুধুমাত্র যে টেস্টটা হয় সেটা ম্যানেজারিয়াল বা এইচআর রাউন্ড হয়, এবং সেখানে তুমি প্রিভিয়াসলি কি কাজ করেছো, কোন টেকনোলজির ওপর কাজ করেছো, তারও বেসিসেই কিন্তু যদি ভ্যাকেন্সি বেরোয় সেই বেসিসেই বেরোবে, এবং সেই টেকনোলজির সাথে তোমার যে টেকনোলজিতে কাজ সেটা যদি ম্যাচ করে, তার জন্য তুমি সিলেক্টেড হবে ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং সেখানে কিন্তু সেই পার্টিকুলার টেকনোলজির ওপরে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, এবং তার উপরে বেস করেই তোমার কিন্তু ফার্দার যে প্রসিডিওরগুলো আছে সেগুলো এগোবে। মানে তুমি সিলেকশন হলে কি হবে, কোন ধরনের প্রজেক্ট পাবে, কি হবে, এবং সিলেকশন না হলে সেই জায়গাগুলো, দুটো কেসেই আমরা ডিফারেন্ট টাইপস অফ সিচুয়েশন দেখতে পাই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। তো যাই হোক, তো আমি এখন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের নিয়ে কথা বলবো না বেশি, আমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য আমি পরে একটা ভিডিও বানাবো। তো এখন যে ভিডিওটা সেটা ফোকাস করা হচ্ছে যারা কিনা একদম ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা কিনা এবছর বিটেক পাস করেছো, যারা কিনা আগামী বছর বিটেক পাস করবে, ঠিক আছে, তাদের জন্য টিসিএস এর সিলেকশন প্রসেসটা কি, তারা কিভাবে নিজেদেরকে রেডি করবে, সেই নিয়ে কিন্তু আমার এই বক্তব্য। তো প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা কলেজ থেকে প্রচুর এক্সাম দেবে প্রচুর স্টুডেন্ট। কোনো কোনো কলেজ আছে যেগুলো টপ তোমার প্রাইভেট মানে কি বলবো কলেজ, যেমন ধরো লেটসে হেরিটেজ, আইএম, টেকনোমেন, বা কিছু কিছু কলেজ আছে যেখানে কিন্তু ডাইরেক্টলি টিসিএস হায়ার করে, ঠিক আছে। বাট মোস্ট অফ দ্য কেসেসে আমরা দেখতে পাই টিসিএস এখন যে প্রসেসের মাধ্যমে ফ্রেশার্সকে হায়ার করছে সেটা হচ্ছে এনকিউটি প্রসেস। এনকিউটি, ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট, এর মাধ্যমে কিন্তু এখন টিসিএস সাধারণত হায়ার করে থাকে। এবার যারা কিনা একটুখানি ভাবছো যে স্যার আমার বাড়ির আর্থিক অবস্থা খারাপ, আমি এখন ডিপ্লোমার পরে ডাইরেক্ট বিটেক করার ক্ষমতা নেই, তাদের জন্য বলছি। তারা হয়তো কোথাও একটা জব করছো আফটার ডিপ্লোমা, তো স্যার আমি বিটেকটা যদি ডিস্টেন্সে করি লেটসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো আমি টপ কলেজগুলো তো আমাকে পারমিট করবে না, বিটেক করার ক্ষেত্রে আমাকে ছোটোখাটো কলেজ থেকেই পাস করে বেরোতে হবে। তো তারপরে যদি আমি এরকম টিসিএস বা বড় বড় কোম্পানিতে জয়েন করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? তাহলে কি এই সমস্ত কোম্পানি আমার জন্য নয়? অবশ্যই তোমার জন্য। তার জন্য তোমাকে এনকিউটি এক্সাম দিতে হবে। সেই সমস্ত কলেজগুলো যেগুলো কিনা টিয়ার 3 বা টিয়ার 2 কলেজ বলা হয়, সেই সমস্ত কলেজগুলোতে ডাইরেক্টলি টিসিএস যায় না, বা এখন আর নিচ্ছেই না। সেই ক্ষেত্রে তাদের জন্য একটাই ওয়ে আছে টিসিএস বা বড় বড় এই সমস্ত কোম্পানিতে জয়েন করার, যেটার নাম হচ্ছে ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট, এনকিউটি এক্সাম। এই এনকিউটি এক্সাম দিয়ে তুমি টিয়ার 2 বা টিয়ার 3তেই থাকো না কেন, তুমি যদি এই এক্সামটা কোয়ালিফাই করতে পারো, তাহলে কিন্তু তুমি আরামসে টিসিএস এ সিলেক্টেড হতে পারবে এবং টিসিএস এ জব করতে পারবে। এটা একটা কিন্তু টিয়ার 2 এবং টিয়ার 3 স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এবার হচ্ছে যে প্রত্যেকটা কলেজ থেকেই তোমার সিভি আপলোড হচ্ছে, তোমার মার্কস, তোমার ডিটেলস তোমাদেরকে আপলোড করতে হবে। সেটা হচ্ছে তোমার এই এনকিউটি পোর্টালের মধ্যে। সেই পোর্টালে যখন যাবে তো প্রথমে তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং সেখানে তোমার সমস্ত ডিটেলস দিতে হয়। তো এই ডিটেলসের ওপরে বেস করে প্রত্যেক বছর আমাদের টিসিএস বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া সেট আপ করে, যে এই ক্রাইটেরিয়া থাকলে এতগুলো স্টুডেন্টদেরকে আমরা নেক্সট স্টেজের জন্য নিয়ে যাবো, যেটাকে কিনা স্ক্রুটিনি বলা হয়। সো সেই স্ক্রুটিনি বেসিক্যালি তোমাদের স্টুডেন্টের একাডেমিক ট্র্যাক রেকর্ড এবং যে ডোমেনে সে স্পেশালাইজ, তার উপরে বেস করে কিন্তু একটা আমরা ফার্দার প্রসেস নিই বা ফার্দার প্রোগ্রেস করি, এবং সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমার ম্যাচ করে যায়, তাহলে কিন্তু তুমি এলিজিবল হলে এনকিউটি টেস্টের জন্য, এবং তোমার কাছে এনকিউটির এক্সামের রিগার্ডিং মেল আসবে, এবং তারপর তোমাকে কি করতে হবে, তোমাকে টেকনিক্যাল এবং ম্যানেজারিয়াল ইন্টারভিউ থ্রু দিয়ে যেতে হবে। এবং এই দুটো রাউন্ড যদি তুমি ক্লিয়ার করো, তাহলে 80 to 90% চান্সেস আছে তুমি টিসিএস এ জব পেয়ে যাবে। তো টিসিএস বেসিক্যালি এই যে সিলেকশনটা করবে, এই যে ক্রাইটেরিয়াগুলো রাখবে, সেগুলো বেসিক্যালি 3টে স্টেপে করে টিসিএস। কিন্তু ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যারা আছে, মানে ধরো যারা তোমার ম্যানেজমেন্ট বিবিএ এমবিএ পড়ছে, তাদের জন্য আমরা কি করেছি, তাদের জন্য আমরা টেকনিক্যাল রাউন্ডটা রাখি না।
তাদের জন্য সেখানে আমরা রাখি যেটা, সেটা হয় গ্রুপ ডিসকাশন। বেসিক্যালি টেকনিক্যাল রাউন্ড বলতে এটাকে তিনটে ভাবে ভাগ করা যায়, পরের ভিডিওতে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো। এখানে তোমাদের কি হয়, তোমাদের অ্যাপটিটিউড টেস্ট দিতে হয়, তোমাদের রিজনিং টেস্ট দিতে হয় এবং একটা ইংলিশের টেস্ট হয়। এবং এরপরে যে সেকশনটা থাকে সেই সেকশনে 10খানা তোমার নর্মাল কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার এর ওএস অপারেটিং সিস্টেম বা ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সমস্তর উপরে 10টা এমসিকিউ কোশ্চেন থাকে এবং দুটো কোড থাকে। যে দুটো কোডের মধ্যে যদি একটা কোডও তুমি সাকসেসফুলি রান করো, নট অনলি রান, যদি তুমি তার টেস্ট কেসগুলোকেও পাস করিয়ে দিতে পারো, তাহলে তুমি ধরে রাখো তোমার 80% চান্স আছে তুমি টিসিএস এ জব পেয়ে গেলে। বাট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো যারা কিনা ম্যানেজমেন্ট ডিগ্রি দিচ্ছে, সেই সমস্ত ইনস্টিটিউটের জন্য কিন্তু টিসিএস অ্যাপটিটিউড টেস্টটাকে রিপ্লেস করে সেখানে গ্রুপ ডিসকাশন রাখে। ঠিক আছে, তো চলো আমরা বেসিক্যালি টিসিএস বেসিক্যালি কি দেখে, কোন কোন স্টুডেন্টদেরকে তারা নেবে, কোন কোন ফ্রেশার্স তাদের কোম্পানির জন্য ফিট, তার জন্য তারা কি করে। তার জন্য যেটা চেক করে সে টেকনিক্যাল, তার মধ্যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, টেকনিক্যালটা সে জানে কিনা, যে সাবজেক্টে যে ডোমেনে সে বলছে আমি স্পেশালাইজ, সেই ডোমেনের বেসিক আন্ডারস্ট্যান্ডিং তার আছে কিনা। ওকে, তার মধ্যে একটা প্রফেশনাল বিহেভিয়ার রয়েছে কিনা আগে থেকে, কমিউনিকেশন স্কিল গুড কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ কি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যে ট্র্যাডিশনাল যে বাউন্ডারি, সেই বাউন্ডারির বাইরে গিয়ে সে কাজ করতে পারবে কিনা। লাইক টিসিএস ওয়ান অফ দ্য বিগেস্ট তুমি সাপোর্ট আইটি কোম্পানিও বলতে পারো। তো তোমাকে এখানে কি করতে হবে, বিভিন্ন ধরনের শিফটে জব করতে হতে পারে। কারোর নাইট শিফট থাকে, কখনো মর্নিং থাকে, কখনো আফটারনুন থাকে, কখনো বা তোমার 6 to 9, সব 9 to 6 জব এখানে সবসময় তুমি কিন্তু পাবে না সব প্রজেক্ট। তো আমরা বেসিক্যালি সেই জিনিসটাই দেখি যে একটা ক্যান্ডিডেটের মধ্যে এই ব্যাপারটা রয়েছে কিনা যে সে সমস্ত শিফটে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে কিনা, এই সমস্ত বিষয়গুলোর উপরে দেখেই কিন্তু আমরা সিলেক্ট করে থাকি। ঠিক আছে, তো ফ্রেশার্সের ক্ষেত্রে আমরা অবশ্যই বললাম যে ফ্রেশার্সের ক্ষেত্রে তোমাকে যেতে হবে অনলাইন অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে, যেখানে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে, ভার্বাল কিছু কোয়ান্ট থাকবে। তো সেইগুলো যদি তুমি ক্লিয়ার করে ফেলো সাকসেসফুলি, তাহলে তোমার যে নেক্সট স্টেজটা আসবে সেখানে তোমার প্রোগ্রামিং স্কিল থাকবে। এবার হচ্ছে গল্প, যদি তুমি কোনো প্রোগ্রাম জাস্ট রান করাও বাট টেস্ট কেস তোমার পাস করছে না, ইন কেস তোমার টেস্ট কেস পাস করেনি কিন্তু কোডটা তোমার প্রপার রয়েছে, কোডটা তোমার ঠিক, তুমি যতটা স্টেপ করেছো প্রপারলি করেছো এবং প্রত্যেকটা স্টেপই তুমি কারেক্ট করেছো, সেই ক্ষেত্রে আমরা যেটা চেক করি হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং আর ভার্বাল, এই পোর্শনে স্টুডেন্টটা কতটা বেটার মার্কস নিয়ে এসছে। যদি দেখা যায় যে এই ভার্বাল, অ্যাপটিটিউড আর রিজনিং, এই তিনটে পোর্শনে স্যার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ছিল, বাট কোডিং রাউন্ডে কোনো রকম ভাবে কোনো কারণবশত তার আপ টু দ্য মার্ক যায়নি, মানে ধরো তার টেস্ট কেস পাস করেনি বাট কোডটা ওকে, কোডে কোনো এরর নেই, বাট টেস্ট কেসটা পাস করছে না কোনো একটা কারণে, সেটা স্টুডেন্ট ওই পার্টিকুলার টাইম ডিউরেশনের মধ্যে ফাইন্ড আউট করতে পারে, সেক্ষেত্রেও তাদেরকে কিন্তু একটা চান্স দেওয়া হয়, তাদেরকে কিন্তু এইচআর রাউন্ড অফ দি অ্যাটলিস্ট ডাকা হয় বা কল করা হয়, যাতে কিনা তারা তাদের অ্যাকচুয়াল যে পোটেনশিয়াল সেটা যেন অ্যাটলিস্ট ওই এইচআর রাউন্ড অব্দি দেখাতে পারে। যদি সে এইচআর রাউন্ডে গিয়ে যদি সে তার অ্যাকচুয়াল পোটেনশিয়াল দেখাতে পারে, যেটা কিনা ওই টাইম ফ্রেমের মধ্যে সে কোডিং রাউন্ডটাতে দেখাতে পারেনি, তবুও তার একটা চান্সেস থাকে সে নিনজাতে সিলেক্ট হয়ে যাওয়া। বাট ডিজিটাল এবং প্রাইমের জন্য মাস্ট তোমাকে কিন্তু কোডিং সেকশনে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে অ্যাডভান্স কোডিং। তো নর্মাল কোডিংগুলো যদি তুমি ক্লিয়ার করতে পারো, মোটামুটি মডারেট, আমি বলবো মডারেট টু হাই লেভেলের যে কোডিংগুলো থাকে সেগুলো যদি তুমি ক্লিয়ার করতে পারো, তো ডেফিনেটলি তুমি ডিজিটাল পোস্টের জন্য কিন্তু জয়েন করবে। আর যদি তুমি নর্মাল যে দুটো কোডিং আছে তিনটে, আর যে দুটো অ্যাডভান্স লেভেলের কোডিং থাকে, যদি তুমি তার মধ্যে ম্যাক্সিমামটাই করে ফেলতে পারো, তাহলে তুমি কিন্তু প্রাইম পাবে, যেটা কিনা অ্যাকচুয়ালি ইন্টারনালি যেটা কিনা টিসিএস এর ইনোভেটর বলা হয়, সেটাই কিন্তু এখন ওরা প্রাইম বলে ফ্রেশার্সদের সুযোগ দিচ্ছে। যদি এইরকম ট্যালেন্ট থাকে মার্কেটে যে সে অ্যাকচুয়ালি খুবই ভালো কোডিং এর নলেজ আছে, তাহলে কিন্তু সে প্রাইমেও সুযোগ পেতে পারে এবং 9 LPA জব কিন্তু খুবই ভালো। কেন বলছি, কারণ দেখো টিসিএস এর একটা সব থেকে ভালো জিনিস, টিসিএস এর সমস্ত এমপ্লয়িকে এই জিনিসটা একটা বেনিফিট দেয় যে তোমরা তোমাদের হোম লোকেশনে যে ব্রাঞ্চ আছে সেখান থেকে কাজ করতে পারো। লাইক যারা কলকাতায় আছে তাদের মোস্ট অফ দ্য এমপ্লয়ি তোমার কলকাতার যে 3টে বা 4টে যে আমাদের যে ক্যাম্পাস আছে বা বলতে পারো যে অফিস আছে, লাইক ডেল্টা পার্ক মানে ইডেন, লাইক তুমি বলতে পারো ওয়ান্ডারল্যান্ডস, লাইক তুমি বলতে পারো গীতাঞ্জলি পার্ক, লাইক তুমি বলতে পারো ক্যান্ডোর। তো এই যে সমস্ত বিল্ডিংগুলোতে এগুলো টিসিএস এর প্রজেক্ট রান হচ্ছে এবং এখানে কিন্তু কলকাতার সমস্ত যারা কিনা কলকাতায় এমপ্লয়ি আছে তারাই কিন্তু ওখানে ওই সমস্ত প্রজেক্টগুলোর জন্য হায়ার হয়। তো এটা একটা বড় ব্যাপার যে তুমি তোমার হোম লোকেশনে থাকতে পারবে, তুমি তোমার ফ্যামিলিকে টাইম দিতে পারবে, এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু টিসিএস কে ইকুইভ্যালেন্ট টু
গভর্নমেন্ট জব বা আইটির গভর্নমেন্ট কোম্পানি বলা হয়ে থাকে। ঠিক আছে, তো ভাবো তুমি যদি কলকাতা লোকেশনে তোমার যদি সত্যিকারের স্কিল থাকে, তুমি যদি ডিজিটাল এবং প্রাইমের মতো একটা স্যালারির জব পাও, তাহলে তোমার কেরিয়ারে কিন্তু একটা বুস্ট পেয়ে গেলে এবং তুমি কিন্তু ভালোভাবে এগোতে পারবে। এবং কলকাতার মধ্যে 9 LPA বা 7 LPA এর উপরে জব কিন্তু খুবই ভালো স্টার্টিং কেরিয়ার হিসাবে। তো তোমরা একটু ভালোভাবে যদি প্রিপারেশন নাও এই জিনিসগুলোতে, তাহলে আশা করছি তোমরা নেক্সট দিনে এই কোম্পানিতে ডিজিটাল প্রাইম বা নিনজার রোলে জব পেয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো ফাইনালি এইচআর রাউন্ডে তোমার কমিউনিকেশন স্কিল, তুমি কালচারাল তোমার ফিট করছে কিনা এই কোম্পানির সাথে, এই কোম্পানির যে কালচার তার সাথে তুমি ফিট করছো কিনা, এই সমস্ত জিনিসগুলোর উপর দেখেই কিন্তু নেওয়া হয়। যে জিনিসটা অ্যাপ্লিকেন্টের মধ্যে সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে স্ট্রং একাডেমিক রেকর্ড থাকতে হবে, প্রবলেম সলভিং অবশ্যই ট্যালেন্ট থাকতে হবে, এবং প্রবলেম সলভিং এর জন্যই আমরা এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং বা ভার্বাল অ্যাবিলিটিসকে রেখেছি। এবং এই যে এর যে কোয়ালিটি কোশ্চেনের এবং যে টাইম ফ্রেমটা দেওয়া হয়, আমি তোমাদেরকে বলতে পারি এটা ইকুইভ্যালেন্ট টু তোমার ব্যাংকিং সেক্টরের যে এক্সাম হয়, যে ব্যাংকের যে পিও বলো, ঠিক আছে, ব্যাংকের পিও বা আইবিপিএস এর যে এক্সাম হয় তার সমতুল্য বলতে পারো। যথেষ্ট স্ট্যান্ডার্ড রিজনিং, অ্যাপটিটিউড এবং ভার্বালের কোশ্চেন থাকে। তাই জন্যই বলছি, যদি কেউ যদি শুধুমাত্র অ্যাপটিটিউড, রিজনিং, ভার্বালটাও ক্লিয়ার করে আর কোডিংটা তার হাফ হয় এবং যেইটুকুনি করেছে সেটা প্রপারলি করেছে, তাহলে কিন্তু তার একটা চান্সেস থেকেই যায় যে নিনজা রোলের জন্য এলিজিবল। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাপার যে স্যার আমরা ফর্মটা ফিল আপ করবো কি করে। দেখো, তোমাদের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমরা বলতে থাকি। চলো নেক্সট, তাহলে স্টেপ রেজিস্ট্রেশন করবে কি করে টিসিএস এর জন্য। টিসিএস এর জন্য রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের প্রথমে টিসিএস নেক্সট স্টেপ পোর্টালে যেতে হবে, এবং সেইখানে পোর্টালে যাওয়ার পরে তুমি রিক্রুটমেন্ট প্রসেসের আন্ডারে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে। এবার অ্যাপ্লাইয়ের সময় কিন্তু তোমরা এটা ভুলেও করো না, আমি যেটা বলে দিচ্ছি সেটা কি জিনিস এবং কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই ফর ড্রাইভ কিভাবে করবে। তো এনকিউটিতে গেলে নেক্সট স্টেপ পোর্টালে গিয়ে তুমি যখন রেজিস্টার করবে তখন তোমার কাছে দুটো অপশন আসবে, আইটি আর বিপিএস। এবার তুমি কোনটা ফিল আপ করবে, এটা নিয়েও অনেকের কোশ্চেন থাকে। আইটিটা ফিল আপ করবে কারা, যারা কিনা বিটেক আর এমটেক। ঠিক আছে, আইটি রোলটা অনলি বিটেক এবং এমটেকরাই এলিজিবল। বিটেক মিন্স ব্যাচেলর অফ টেকনোলজি, এমটেক মিন্স মাস্টার অফ টেকনোলজি। তো এরা আইটি রোলের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বিটেক রোলের ক্ষেত্রে হয় নিনজা হচ্ছে 3.6 LPA দেয়, কিন্তু যদি এমটেক থাকে তাহলে সেখানে দেয় হচ্ছে 3.6 LPA। এটা হচ্ছে এখন 3.6 করে দিয়েছে, আগে 3.53 বা 54 ছিল। তো আইটি রোলটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে যারা বিটেক বা এমটেক থেকে রয়েছে। বিপিএস কারা অ্যাপ্লাই করবে, বিপিএস যারা অ্যাপ্লাই করবে তারা হচ্ছে তোমার বিসিএ করেছো যারা, বিবিএ করেছো যারা, যারা বিএ করেছো ইংলিশে বলো বাংলায় বলো যে কোনো, যারা এমএ করেছো বা যারা এমকম করেছো বা যারা বিবিএ করেছো বা এমবিএ করেছো, এরা সবাই কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে তোমার বিপিএস এর আন্ডারে, নট আইটি আন্ডারে। আইটি আন্ডারে শুধু এলিজিবল হচ্ছে বিটেক আর এমটেক ক্যান্ডিডেট। এই জায়গাগুলো একটু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, আর বিসিএ, বিবিএ, বিএ, বিকম, বিকম, ঠিক আছে, এমকম, এরা সব কিছুই কিন্তু আসবে কার আন্ডারে, বিপিএস এর আন্ডারে। যখন ফর্মটা ফিল আপ করবে তখন প্রপারলি কিন্তু ফিল আপ করো, না হলে কি হয় এই ফর্মের আধারে কিন্তু তুমি ধরো তুমি প্রত্যেকটা রাউন্ড কোয়ালিফাই করে এইচআর রাউন্ডে গেলে সেখানে যদি দেখা যায় যে তুমি আইটির জন্য অ্যাপ্লাই করে দিয়েছো বাট অ্যাকচুয়াল ক্যান্ডিডেট বিসিএ বিবিএ, সেক্ষেত্রে কিন্তু তোমার রিক্রুটমেন্ট মানে তোমার যে ক্যান্ডিডেটটা আছে সেটা কিন্তু রিজেক্টও হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু একটুখানি অ্যালার্ট থাকবে ফর্ম ফিল আপের সময়। তো তোমার সেখানে সমস্ত কিছু তোমাকে অবশ্যই আপডেট দিতে হবে যে তুমি মাধ্যমিকে কত পেয়েছো, এইচএস এ কত পেয়েছো, কি কি করেছো, কি কি সার্টিফিকেট তোমার আছে। যদি কিছু সার্টিফিকেট থাকে সেটা তোমার কাছে একটা অ্যাডভান্টেজ যে তুমি অন্যদের থেকে একটু আলাদা, এবং সেক্ষেত্রে তুমি একটু স্পেশাল গুরুত্ব পাবে। তো যাই হোক, এইভাবে তোমরা রেজিস্ট্রেশনটা ফিল আপ করবে এবং ফিল আপের পরে অ্যাপ্লাই ফর ড্রাইভে গিয়ে ফিল আপ করার, অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করার পরে পুরোটা ফিল আপ করবে, অটোমেটিক্যালি তোমার মেলে একটা কনফার্মেশন ইমেল চলে আসবে। যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তোমার, তোমার যে একাডেমিক রেকর্ড আছে এবং তোমার যে স্পেশালাইজেশন আছে, ডোমেন আছে সেইগুলোতে, তবে ডেফিনেটলি তুমি কিন্তু এনকিউটি জন্য এলিজিবল এবং তোমার কাছে মেল আসবে টেস্টের। টেস্ট যবে হবে তার এক সপ্তাহ আগে একটা রেডিনেস, সিস্টেম রেডিনেস চেক বলে একটা ব্যাপার হয়, ওইটা চলে আসা মানেই তুমি ধরো তার এক সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমার অ্যাকচুয়াল এক্সাম হবে। এইরকম ঘটনা দেখা যায়। এখন একটুখানি স্লো ডাউন আছে বলে ওটা 1.5 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ হতে পারে, বাট ইন জেনারেল কেস রেডিনেস যে চেকটা হবে, সিস্টেম রেডিনেস চেক, ওটার এক সপ্তাহ বাদে কিন্তু এক্সাম হয়, এটা কিন্তু মাথায় রাখবে। আর ফর্মটা কিন্তু প্রপারলি ফিল আপ করবে সবাই, এই জায়গাতে কেউ কোনো ভুল করবে না। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, যে মোড অফ টেস্ট তোমার আগে ছিল ডিউ টু লকডাউন তোমার কাছে দুটো অপশন দিত, সেন্টার এবং রিমোট, বাট এখন মনে হচ্ছে না আর কোনো রিমোট অপশন তোমাদের কাছে এলিজিবল।
বা রিমোট অপশন তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। তোমরা মূলত ইন সেন্টারেই এক্সাম দিতে যেতে হবে, মানে ইন সেন্টার বলতে টিসিএস এর যত আয়ন সেন্টার আছে, ঠিক আছে, সেই আয়ন সেন্টারে গিয়ে, লাইক তোমরা যদি কলকাতা থেকে কেউ দেখছো আমার ভিডিও, তাহলে তোমরা জানো টিসিএস গীতবিতান আছে, যেখানে কিনা বিভিন্ন সরকারি এক্সাম হয়। তো ওই গীতবিতানটাতেই কিন্তু আমাদের বেসিক্যালি নর্মালি তোমার টিসিএস এর এনকিউটি এক্সাম হয়ে থাকে। এছাড়াও তোমার বিভিন্ন আয়ন সেন্টারগুলো যেটা আছে, সেই আয়ন সেন্টারগুলোতেও কিন্তু টিসিএস এর এক্সাম হয়, এনকিউটি এক্সামটা। এনকিউটি এক্সাম দু ধরনের হয়, একটা ফ্রি এনকিউটি আর একটা হচ্ছে পেইড এনকিউটি। তো তোমরা যদি এই ভিডিওটাতে যথেষ্ট শেয়ার এবং লাইক করে দাও, তবেই কিন্তু আমি এইগুলো নিয়ে আরও ডিটেলসে তোমাদেরকে বলবো যে ফ্রি এনকিউটিতে কী কী আছে, কিভাবে হয় প্রসেস, বা কাদের জন্য ফ্রি এনকিউটি, বা কখন ফ্রি এনকিউটি বেরোয়, কোন সময় তোমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, এবং কন্টিনিউয়াসলি তোমার এই টিসিএস নেক্সট স্টেপ পোর্টালটাকে তোমাদের চেক করতে হবে। পেইড এনকিউটি হলে কি সুবিধা পাবে কি না পাবে সেই বিষয়ে আমি তো আগামী দিনে যে ভিডিওগুলো বানাবো সেখানে ডিটেলস বলবো, কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে যে এই ইনফরমেশনগুলো আমি কন্টিনিউ করবো কিনা বিভিন্ন ধরনের কোম্পানির বেসিসে। আজকে আমরা প্রথমে আমরা শেষ করবো টিসিএস এর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, দেন ধীরে ধীরে আমরা কগনিজেন্ট, ক্যাপজেমিনি বলো, তুমি ইনফোসিস বলো, অ্যাকসেঞ্চার বলো, প্রত্যেকটারই আমরা কিন্তু ডিটেল আইডিয়া দেবো তোমাদেরকে, প্যাকেজ থেকে শুরু করে সমস্ত কিছু, যে কিভাবে 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 এগোচ্ছে। তো চলো নেক্সট যেটা, এবার তোমার কি হবে, তুমি যখন অ্যাপ্লাই ফর ড্রাইভ করার পরে সমস্ত জিনিস আপলোড করে দিলে, তোমার যেটা করণীয় হবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু 2 days, মিনিমাম 2 days তোমার অন্তর অন্তর তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি চেক করতে হবে তোমার অ্যাপ্লিকেশনটা, তোমার অ্যাপ্লিকেশনের কারেন্ট স্টেটাস কি বা কি হচ্ছে, ঠিক আছে, তুমি আদৌ এলিজিবল কি না এনকিউটির জন্য। তো সেই সমস্ত ডিটেলসকে দেখার জন্য কিন্তু ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনটাকে দেখবে, ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা মাথায় রাখো। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এলিজিবিলিটি অফ টিসিএস সিলেকশন প্রসিডিওর। টিসিএস সিলেকশন প্রসিডিওর ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দাদা আমার 2 বছরের গ্যাপ আছে, আমি কি আদৌ পরবর্তীকালে এই কোম্পানিতে জয়েন করতে পারবো কিনা, দাদা আমার একাডেমিকে 60% নেই, তাহলে কি আমি জয়েন করতে পারবো কিনা। এই সমস্ত কোশ্চেনের জন্য কিন্তু আমরা এলিজিবিলিটি নিয়ে একটা বড় একটা সুন্দর ফরম্যাট নিয়ে এসেছি, যেখানে আমরা দেখবো যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে টিসিএস সিলেকশন প্রসেসে। তো 2024-এর বেসিসে ক্যান্ডিডেটকে এই এলিজিবিলিটিগুলোকে বা এই রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করতে হবে। যদি এর মধ্যে একটাও না থাকে তাহলে কিন্তু তুমি সিলেক্ট হবে না। প্রথম কথা হচ্ছে কি, প্রথম কথা যে স্টুডেন্টটা ফ্রেশার্স হিসেবে অ্যাপ্লাই করছে, সেই স্টুডেন্টটার অবশ্যই এজ 18 থেকে 28 বছরের মধ্যেই হতে হবে। 28 বছরের বেশি হয়ে গেলে কিন্তু অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে টিসিএস এর অফ ক্যাম্পাস হায়ারিং প্রসেস, টিসিএস অফ ক্যাম্পাস হায়ারিং প্রসেসে কিন্তু এলিজিবল হবে না। সেই ক্ষেত্রে কিন্তু তুমি যতই ভালো অ্যাপটিটিউড দাও, যতই তোমার কোডিং রাউন্ড তুমি ক্লিয়ার করে ফেলো, এইচআর রাউন্ডে গিয়ে কিন্তু তুমি আটকে যাবে। কারণ এখানে তোমাদের লিখেই দেওয়া আছে স্টুডেন্ট শুড বি 18 to 28 years of age to participate in the TCS অফ ক্যাম্পাস হায়ারিং প্রসেস। তাহলে বুঝতে পারছো, 18 থেকে 28 বছরের মধ্যে হলে তুমি তবেই কিন্তু টিসিএস অফ ক্যাম্পাস হায়ারিং প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। তার বেশি এজ হয়ে গেলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, তোমার কাছে কোনো রকম টেস্ট এক্সামের কোনো মেল আসবে না, এবং বরঞ্চ যদি এসেও যায়, তুমি যদি টেস্টটা দিয়ে দাও, তুমি কিন্তু ফাইনালি তুমি সিলেক্টেড হবে না। হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা কমপ্লিট করছো, ঠিক আছে, সেটা যেন সার্টেন ডিউরেশনের মধ্যেই হয়। মানে ধরো তোমার বিটেক করতে এখন 4 বছর লেগে গেল, তাহলেও কিন্তু সেখানে সিলেকশন প্রসিডিওরে তুমি কিন্তু ফেইল, তোমাকে কিন্তু নেবে না। তুমি ধরো যে তুমি ডিপ্লোমা করেছো, তারপর তুমি বিটেক করোনি, 2 বছর বাদে তুমি বিটেক স্টার্ট করেছো, তারপর বিটেক কমপ্লিট করার ক্ষেত্রে তুমি যখন যাচ্ছ, সেই ক্ষেত্রেও তোমার কিন্তু হবে না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। থার্ড পয়েন্ট যেটা হচ্ছে, কোনো রকম ব্যাকলগ থাকা যাবে না। মানে স্যার, মানে আমি যখন অ্যাপ্লাই করছি, লেটস সে আমি 7 সেমিস্টারে আমাদের টিসিএস অফ ক্যাম্পাস হায়ারিং প্রসেসটা স্টার্ট হয়েছে, আমি যখন অ্যাপ্লাই করছি সেই মুহূর্তে যদি তার প্রিভিয়াস কোনো সেমিস্টারে আমার ব্যাকলগ লেগে থাকে, তাহলে কিন্তু আমি এলিজিবল নয়। তাহলে কোনো রকম স্টুডেন্টের কোনো রকম ব্যাকলগ থাকবে না। স্টুডেন্ট শুড নট হ্যাভ এনি পেন্ডিং ব্যাকলগ টু অ্যাপ্লাই দ্য কারেন্ট টিসিএস অফ ক্যাম্পাস হায়ারিং প্রসেস, ওকে। তো সেখানে ক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্যাকলগ থাকা চলবে না, অবশ্যই এই জায়গাটা মাথায় রাখবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, যেটাকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে বলবো, যে এডুকেশনের 2 ইয়ার্সের একাডেমিক গ্যাপ, আপ টু 2 ইয়ার্স অফ দি একাডেমিক গ্যাপ অ্যালাউ করছে। আগে 1 ইয়ার ছিল, ওটাকে বাড়ানো হয়েছে, ঠিক আছে। 2 ইয়ার্স গ্যাপ একাডেমিক গ্যাপকে অ্যালাউ করছে,
বাট 2 ইয়ার্স কেন একাডেমিক গ্যাপ আছে, তার জন্য তোমাকে কোর্ট পেপারে এপিডেভিট জমা দিতে হবে যখন তুমি সিলেকশন প্রসিডিওরে হয়ে যাওয়ার পর। এবং সেইখানে যে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন চেক হয়, সেখানে যদি দেখা যায় যে তুমি কোনো রকম ফলস স্টেটমেন্ট দিয়েছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্ডিডেটটা তখনই ডিসকোয়ালিফাই মানা হবে এবং তোমাকে কিন্তু সিলেকশন প্রসিডিওর থেকে সরিয়ে দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে 2 ইয়ার্স গ্যাপ একাডেমিক গ্যাপ অ্যালাউ করছে, আগে 1 ইয়ার্স একাডেমিক গ্যাপ অ্যালাউ করতো, এখন 2 ইয়ার্স একাডেমিক গ্যাপ অ্যালাউ করছে। বাট তোমাকে এই 2 ইয়ার্স একাডেমিক গ্যাপের রেসপেক্টে তোমাকে প্রপার জাস্টিফিকেশন দিতে হবে। জাস্টিফিকেশন মানে তোমাকে একটা কোর্ট পেপারে এপিডেভিট করাতে হবে, এবং তোমার যদি ধরো তুমি কোনো মেডিকেল ইস্যুর জন্য তুমি 2 বছর গ্যাপ হয়ে গেছে, তাহলে সেই মেডিকেল ইস্যুর যত যাবতীয় যে মেডিকেল যে রিপোর্ট বা ডকুমেন্টস আছে সেগুলোকে রাখতে হবে, সেগুলোকে দেখাতে হবে, এবং তার উপরে বেস করে তোমাকে তোমার নিয়ারেস্ট কোনো লয়ারের কাছ দিয়ে এপিডেভিট করাতে হবে বিফোর জয়েনিং। যদি এই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়, বিজিসি যাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন চেক, ওইখানে যদি তুমি এই সমস্ত জায়গাতে কোনো ওরা চেকিং এর ক্ষেত্রে ফলস স্টেটমেন্ট পায়, তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট এটা করবে সেই ক্যান্ডিডেট কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং সে কিন্তু ফার্দার আর প্রসেস হবে না তার রিক্রুটমেন্ট, এমনকি তাকে ব্যান্ডও করে দিতে পারে 1 বছরের জন্য। তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখো। এছাড়াও কি ম্যান্ডেটরি টু ডিক্লেয়ার এনি এডুকেশনাল গ্যাপ, যদি এডুকেশনাল গ্যাপ থাকে সেগুলোকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, ফর্ম ফিল আপের সময় করবে, এবং জয়নিং এবং এইচআর রাউন্ডের ক্ষেত্রেও তুমি ক্লিয়ারলি বলে দেবে কিন্তু যে আমার এডুকেশনাল গ্যাপ এতটা রয়েছে এবং তার রিজন হচ্ছে এই জন্য আমি অলরেডি আপনাদেরকে সাবমিট করে দিয়েছি যে প্রপার ডকুমেন্টটা লাগে। তো যেইগুলো যদি না হয় তাহলে কিন্তু চাও। যদি একাডেমিক গ্যাপ 2 বছরের বেশি হয়ে যায়, হাইয়েস্ট কোয়ালিফিকেশন হওয়ার মধ্যে, লেটস সে আমি একটু আগে যে এক্সাম্পলটা তোমাদেরকে বলছিলাম, কি বলছিলাম ডিপ্লোমার পরে তুমি 2 বছর কাজ করেছো, শুধু কাজই করেছো, মানে কোথাও একটা জব করেছো ডিউ টু তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকার জন্য। তো তুমি আবারও তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আবারও স্টেবল হওয়ার পরে তুমি আবারও বিটেক স্টার্ট করলে এবং বিটেক তুমি করলে, ওই যে 2 বছর গ্যাপ, ওই 2 বছর গ্যাপের জন্য কিন্তু তুমি সিলেক্ট হবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু ওটা একাডেমিক গ্যাপ 2 বছর হয়ে গেল হিসাব মতো, ঠিক আছে? তাহলে তুমি যে হাইয়েস্ট এডুকেশন করছো, সেই হাইয়েস্ট এডুকেশনের মধ্যে যেন তোমার কখনোই 24 মান্থসের গ্যাপ না থাকে। তুমি বিটেকের পরে 2 বছর বসে আছো বাড়িতে, তোমার 28 বছর হয়নি, তুমি এলিজিবল ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বিটেকের মধ্যে তোমার 2 বছরের গ্যাপ হয়েছে, মানে ধরো তুমি এইচএসে 1 বছর কোনো কারণে ড্রপ হয়ে গেছে, এইচএসে তোমার ক্লিয়ার হয়নি 1 বছরে, আবারও ফার্দার আবারও অন্য কোনো একটা জায়গায় গিয়ে বিটেকে গিয়ে কোনো একটা কোনো একটা ইয়ারে ল্যাক হয়েছে, তাহলে বিটেকে 1 বছর ল্যাক হলো আর তোমার এইচএসে 1 বছর ল্যাক হলো, এই ক্ষেত্রে তোমার 2 বছর ল্যাক হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু তোমার সিলেকশন চাপ আছে বাবু, বা যারাই দেখছো ভাই বোনরা। তো একাডেমিক গ্যাপ কিন্তু 24 মান্থের বেশি হওয়া চলবে না হাইয়েস্ট কোয়ালিফিকেশনের মধ্যে। হাইয়েস্ট কোয়ালিফিকেশনের পরে তুমি বসে আছো 1 বছর 2 বছর, তুমি অন্য টুকটাক কাজ করছো, সেই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটাই তোমার থাকবে সেখানে কিন্তু 24 মান্থসের গ্যাপ থাকা চলবে না। দ্য হোল একাডেমিক গ্যাপ শুড নট বি মোর দ্যান 24 মান্থস টিল দ্য হাইয়েস্ট কোয়ালিফিকেশন। ক্লিয়ার? তো এইটা কিন্তু মাথাতে রাখবে। এবং যদিও হয়, অবশ্যই বলছি 24 আওয়ার্সের বেশি হলে তো কোনোভাবেই এলিজিবল নয়। যদি 24 আওয়ার্স হয়, আমি একটু আগে বলেছিলাম তোমাকে প্রপার রেলিভেন্ট ডকুমেন্টেশন বা এভিডেন্স তোমাকে দিতে হবে বিফোর জয়নিং। ওকে, তো এই হলো ব্যাপার। সেকেন্ড পয়েন্ট যেটা নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, পার্সেন্টেজ মিনিমাম অ্যাগ্রিগেট তোমার থ্রু আউট তোমার কেরিয়ার, সেটা তোমার ক্লাস 10 হতে পারে, 12 হতে পারে, ভোকলেট হতে পারে, ডিপ্লোমা হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে, সব জায়গাতে তোমাকে কিন্তু মিনিমাম 60% রাখতে হবে। মিনিমাম 60% মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 6 সিজিপিএ। যদি আমরা সিজিপিএতে ক্যালকুলেট করি ইন কেস অফ ডিপ্লোমা, ইন কেস অফ বিটেক ক্যান্ডিডেট, তাহলে তাদের সেমিস্টারের মিনিমাম অ্যাভারেজ অ্যাগ্রিগেট যেটা তোমার থাকা উচিত সেটা হচ্ছে 6 সিজিপিএ। তার নিচে হলে কিন্তু কোনো রকমভাবেই তুমি সিলেক্টেড হবে না। এবং তোমার এইচএস মাধ্যমিক সব জায়গাতে 60% থাকতে হবে থ্রু আউট কেরিয়ার। যদি এগুলোর মধ্যে কোনো একটা জায়গাতে তোমার 59.99%ও থাকে, 60 হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এলিজিবল নয়। এইগুলো কিন্তু মাথায় রেখো। আর কি হচ্ছে দেখো, কোর্স টাইপ, এবার 2 ধরনের কোর্স হয়। কি হয়, একটা হয় ফুল টাইম আর একটা হয় পার্ট টাইম। স্টুডেন্ট হু হ্যাভ ফিনিশড দেয়ার সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি কোর্স at the National Institute of Open Schooling are also eligible to apply if the previous course are full time। মানে এটা সেই জন্যই কিন্তু, এটা কিন্তু কলেজের কথা বলেনি,
কারোর কারোর ক্ষেত্রে হতেই পারে যে ফ্যামিলি প্রেশার বা ফ্যামিলি কোনো কারণের জন্য সে হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা ওপেন ইউনিভার্সিটি এনআইওএস থেকে দিয়েছে, কিন্তু তার আগে 9 ক্লাস অবধি সে কোনো একটা ফুল টাইম স্কুল থেকেই পড়াশোনা করেছে, ঠিক আছে, মানে একটা ফুল টাইম না বলতে গেলে একটা স্কুল থেকে ফুল টাইম পড়াশোনা করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল, ঠিক আছে। কিন্তু তোমরা যদি বিটেক এমটেক এমকম এমএসসি এগুলো যদি তোমরা ওপেন ইউনিভার্সিটি থেকে করো, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিগ ডাউট আছে তুমি এলিজিবল কি এলিজিবল নও, সেই ক্ষেত্রে কিন্তু হওয়ার চান্সেস নেই। এখানে স্ট্রিক্টলি বলা আছে অনলি সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি কোর্সটাই শুধু অ্যালাউ করছে টিসিএস, ন্যাশনাল ওপেন ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে করলে। বাট তার আগে বা তারপরে তুমি বিটেক এমটেক এগুলো যদি তুমি এরকম কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে করো, সেই ক্ষেত্রে কিন্তু এলিজিবল নয়। আর যদি স্টুডেন্ট হ্যাভিং পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ আপ টু 2 years আর অ্যালাউড টু অ্যাপ্লাই দ্য টিসিএস অন ক্যাম্পাস, যদি তোমার ক্ষেত্রে, এবার অনেকেরই এই কোশ্চেনটা হয় স্যার আমি ডিপ্লোমা আমি বিটেকের পরে আমি ফ্রেশার্স হিসেবে অ্যাপ্লাই করবো না এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাপ্লাই করবো। তো দেখো ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারো, এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাপ্লাই করলে তুমি কলেজ ক্যাম্পাসিংয়ে তো হবে না, সেক্ষেত্রে টিসিএস অফ ক্যাম্পাস হায়ারিং প্রসেসের থ্রু দিয়েই হতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টের পাস এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু 2 বছর হতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে টিসিএস অফ ক্যাম্পাস হায়ারিং প্রসেস, ঠিক আছে, আপ টু 2 years অবধি অ্যালাউ, 2 years-এর ওপরে হয়ে গেলে কিন্তু হবে না। তো যাই হোক, এছাড়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সার্টিফিকেশন, যদি তোমার বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর যদি সার্টিফিকেশন থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে অন্য ক্যান্ডিডেট থেকে একটু এক্সট্রা বেনিফিট দেবে বা একটা বোনাস পয়েন্ট। এই জন্যই আমরা কারেন্টলি দেখতেই পাচ্ছ জাভা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছি, এরপরে তোমরা দেখতে পারবে, এর আগে তোমরা দেখেছো ডেটা সায়েন্সের ওপর করিয়েছি, এর আগে তোমরা দেখতে পেয়েছো ডিএসএ বুট ক্যাম্প করিয়েছি, এই সমস্ত জিনিসগুলো এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে যে আইএসও সার্টিফিকেশনটা দেওয়া হচ্ছে, সে তুমি যেখান থেকেই করো না কেন, সেগুলো যদি থাকে তবে কিন্তু তুমি একটা এক্সট্রা বোনাস তোমার কাছে রইলো তোমার সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে। তো অনেকেই অনেক রকম কোশ্চেন ছিল যে সিলেকশন প্রসিডিওর নিয়ে, আশা করি আমি সকলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পেরেছি এই ভিডিও দিয়ে। যদি কোনো তবুও কোশ্চেন বাকি থাকে, যে কোশ্চেনটা আমি এখানে পিক করে তার সলিউশনটা বলিনি বা তার রেসপেক্টে আমি অ্যান্সার দিইনি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে কারেন্ট সিনারিওর বেসিসে কী চেঞ্জেস হয়েছে কী না হয়েছে সমস্ত অ্যান্সারই কিন্তু কমেন্ট বক্সে দেবো। ক্লিয়ার হয়েছে আশা করছি সিলেকশন প্রসিডিওর এবং কি প্যাকেজের ব্যাপারেও বললাম। কিন্তু এবার আমরা পরের ভিডিওটাতে দেখবো যে অ্যাকচুয়ালি কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়ে যাওয়া উচিত বা আমাদের প্রিপারেশন নেওয়া উচিত বিফোর টেস্ট টিসিএস এর সিলেকশন প্রসিডিওরের আগে, এবং কতটা মার্কস কোন চ্যাপ্টার থেকে ওয়েটেজ থাকে, কোডিংয়ের জন্য কোন কোন বই কোন কোন মেটেরিয়াল, কী ধরনের কোডিংয়ের কোশ্চেন আসে, কী ধরনের এমসিকিউ কোশ্চেন আসে কম্পিউটার সায়েন্স সের ওপরে। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা আপকামিং ভিডিওতে দেখবো। তো প্রথম ভিডিওটা আমি আজকে বানালাম, তোমাদের কেমন লাগলো তোমরা একটু অবশ্যই জানাবে। এবং এইভাবে প্রত্যেকটা কোম্পানি, নট অনলি শুধু সার্ভিস বেস কোম্পানি, আমি ধীরে ধীরে সার্ভিস বেস কোম্পানি কমপ্লিট করার পরে প্রোডাক্ট বেস কোম্পানির ব্যাপারেও জানাবো, সেখানের ক্রাইটেরিয়াগুলোকেও ভালোভাবে এক্সপ্লেন করবো, যাতে কিনা তোমাদের সমস্ত কোম্পানির ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া থাকে এবং তার রিক্রুটমেন্ট প্রসেস ব্যাপারে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে, যাতে কিনা তুমি সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো এবং অবশ্যই সাকসেস রেটটা তাতে বাড়বে, আর কিছুই না। তো চলো আজকে এখানেই এই অবধি ভিডিওটা আমরা শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, যেটা কিনা আমরা টিসিএস এর প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন চ্যাপ্টারে কতটা ওয়েটেজ আসছে বা কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি জোর দিয়ে পড়া উচিত যারা কিনা টিসিএস কে টার্গেট করছো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই ভিডিওটাকে যত পারবে শেয়ার করে দিও। আমি এই ভিডিওটা বাংলা মাধ্যমেই বানিয়েছি, ঠিক আছে, যদি কারোর রিকোয়ারমেন্ট হয় বলবে, হিন্দিতেও বলবো, ইংলিশেও যদি দরকার হয় বলবো। তো আমি বাংলাতেই বানিয়েছি, বিকজ এই চ্যানেলটার ম্যাক্সিমাম অডিয়েন্স বেঙ্গলি মিডিয়াম থেকেই রয়েছে, তো তার বেসিসে বানিয়েছি। যদি তোমাদের মনে হয় যে কেউ নতুন এখানে সাবস্ক্রাইব করেছো যে কিনা বেঙ্গলি বোঝো না, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি সেই অনুযায়ী হিন্দি ইংলিশ এই তিনটে ল্যাঙ্গুয়েজে, বাংলা হিন্দি ইংলিশ তিনটে ল্যাঙ্গুয়েজে মিক্স আপ করে বলবো, যাতে কিনা সমস্ত অডিয়েন্সরাই কিন্তু প্রপারলি যাতে বুঝতে পারে যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং কি কি তাদের দরকার এই ধরনের কোম্পানিতে সিলেক্ট হওয়ার জন্য। তো থ্যাংক ইউ, টেক কেয়ার স্টুডেন্ট, পরের ভিডিওতে দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট এবং কিছু ইনফরমেশান নিয়ে, যেগুলো তোমাদের কেরিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো, বাই বাই।